খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের আয়োজনে। দর্শক, আজকের এখন মাঠের আয়োজনে সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম সাহাব। আজকে এখন মাঠের আয়োজনের আলোচ্য বিষয়বস্তু ক্রিকেটে আস্থা ও বিতর্ক। তবে সেই আলোচনায় যাওয়ার আগে শুরুতে এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ সব খবরাখবর। ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার প্রশ্নে বিসিবির কর্মপদ্ধতির সমালোচনা করেছেন তামিম ইকবাল। তার মন্তব্যের প্রতিক্রিয়ায় বিসিবি পরিচালক নাজমুল ইসলামের এক ফেসবুক পোস্টকে ঘিরে নতুন করে বিতর্কর জন্ম নিয়েছে। তবে পরিচালক নাজমুল জানিয়েছেন নিজের মন্তব্যের জন্য অনুতপ্ত নন তিনি। প্রতিক্রিয়া জানিয়েছে কোয়াব ও ক্রীড়া সংগঠকরাও। হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশ লিগে দুর্দান্ত পারফরমেন্সে রিশাদ হোসেন নজর কাটছেন ক্রিকেট বিশ্বের। ধারালো লেগ স্পিন, নিয়ন্ত্রিত লাইন লেন্থ আর গুরুত্বপূর্ণ সময়ে উইকেট শিকার করে আলো ছড়াচ্ছেন পুরো লিগে। প্রশংসায় পঞ্চমুখ ক্রীড়া বিশ্লেষকরা। ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর দেখে নিচ্ছিলাম। এবারে আলোচ্য বিষয়ে ফিরতে চাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ক্রিকেটে আস্থা ও বিতর্ক। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিসিবির রফিকুল ইসলাম বাবু ভাই, এবং একই সঙ্গে গ্রাউন্ডস কমিটির দায়িত্ব আপনি পালন করেছেন, ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সব মিলিয়ে বেশ লম্বা অভিজ্ঞতা, এবং ক্রীড়া সংগঠক হিসেবেও আপনার জার্নিটা বেশ বড়। এবার নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, তবে শেষ পর্যন্ত করেননি, আপনারা উইথড্র করে নিয়েছেন। প্রথমে নির্বাচনে অংশগ্রহণ করার কথা ছিল। আজকে যখন আপনি একজন ক্রীড়া সংগঠক হিসেবে বা সাবেক পরিচালক হিসেবে দাঁড়িয়েছেন, তখন বেশ কিছু সমস্যায় বা সংকটে জর্জরিত বিসিবি এবং একই সঙ্গে ক্রিকেট বোর্ড। তার সাথে যদি আমরা রিলেট করি, আমাদের ক্রিকেটাররাও কিংবা ক্রীড়া সংগঠকরাও। সম্প্রতি একটা বিষয় নিয়ে, এই যে সামগ্রিক পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আপনারা জানেন ভারতে একটি আকর্ষণীয় ক্রিকেট টুর্নামেন্ট হয়ে থাকে, এটা তাদের ডোমেস্টিক টুর্নামেন্ট আইপিএল। তো ওখানে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার মুস্তাফিজকে কেকেআর নিয়েছিল, এবং একটি হ্যান্ডসাম অ্যামাউন্ট, এটা 9.2 crore রুপির বিনিময়ে। তো এটা অবশ্যই একটি গর্বের বিষয় যে একজন বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এবং বাংলাদেশের মুখ রক্ষা করেছে সে। তো আনফর্চুনেটলি কিছুদিন আগে আপনারা শুনেছেন যে একটি বিশেষ কারণে তাকে সিকিউরিটি পারপাসে কেকেআর থেকে বাদ দেওয়া হয়েছে, এবং ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের রিকমেন্ডেশনস এবং গভর্নমেন্টের রিকমেন্ডেশনসই তাকে বাদ দেওয়া হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং আমাদের দেশের জন্য এটা অপমানজনক। এবং আমরা এটার এই যে তাকে বাদ দেওয়ার ক্ষেত্রে যে সমালোচনার ঝড় উঠেছে, সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশে এখন যে ইন্টারিম গভর্নমেন্টের ক্রীড়া উপদেষ্টা থেকে শুরু করে সবাই কিন্তু আসন্ন যে আপকামিং যে ওয়ার্ল্ড কাপ, T20 ওয়ার্ল্ড কাপ, সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবং এটার পরিপ্রেক্ষিতে কিন্তু ভারতেও সমালোচনার ঝড় উঠে গেছে। আপনি তো সাবেক পরিচালক ছিলেন, সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে বিসিবি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে? আমি বলবো যে এটা ইনিশিয়ালি অবশ্যই সঠিক সিদ্ধান্ত, তবে আমাদের কিছু কিছু বিষয় দেখতে হবে যে এই জিনিসটার সমস্যার সৃষ্টি করেছে ভারত। এবং আমরা চাই যে ক্রিকেটটা রাজনৈতিক মুক্ত থাকুক, এবং ধর্মটাকে এখানে টানা উচিত নয়। এখানে যখন রাজনীতি ঢুকে যায়, তখন ক্রিকেটের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় অটোমেটিক্যালি। তো আমরা চেয়েছিলাম যে এটা রাজনৈতিক মুক্ত থাকা, এই কারণে যে সারা বিশ্বে কিন্তু বিভিন্ন খেলাধুলা হয়, সেখানে অনেক দেশের সাথে অনেক দেশের বৈরী সম্পর্ক থাকে, এবং সেই বৈরী সম্পর্কের ভিতরে কিন্তু খেলাধুলাটা কিন্তু বন্ধ হয়ে নেই। খেলাধুলা এমন একটি জিনিস যে বিশ্বকে ঐক্যবদ্ধ করে, একটি দেশকে ঐক্যবদ্ধ করে, জাতিকে ঐক্যবদ্ধ করে, সবাই এক প্ল্যাটফর্মে থাকে। তো এখানেও এটা হওয়া উচিত ছিল, কিন্তু আনফর্চুনেটলি ভারত থেকে এমন সিদ্ধান্ত নিয়েছে যেটা আমাদের ক্রিকেট বোর্ড এবং ইন্টারিম গভর্নমেন্ট সেই সিদ্ধান্তের কথায় আসবো রফিক ভাই আপনার কাছে। তবে এই সিদ্ধান্তকে ঘিরে দুটো দেশের প্রেক্ষাপট, এখানে আইসিসি ইনভলভ, তবে বাংলাদেশের অভ্যন্তরে যেই কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে, এবং সেই বিতর্কের সৃষ্টি মূলত হচ্ছে তামিম ইকবালের হাত ধরে যদি আমি বলি, তাহলে তামিম ইকবাল প্রথমে এসে যেটা বলেছেন যে বাংলাদেশের যে রেভিনিউ আয় হয় তার 90% থেকে 95% আইসিসি থেকে আসে, বা সেখানে কোনো না কোনোভাবে হয়তো বিসিসিআইও যুক্ত। আমরা এই ব্যাপারটা, আমাদের যারা আমরা স্পোর্টস প্রেমী আছি বা স্পোর্টসের সাথে সংযুক্ত, এটা ওপেন সিক্রেট।
এই বিষয়টাকে কেন্দ্র করে পরবর্তীতে কিন্তু তামিম ইকবাল যেটা বলেছেন যে বিসিবির আরও হয়তোবা বিচক্ষণ হতে হতো এখানে ডিসিশন নিতে, বা খুব তাড়াহুড়ো করে ডিসিশন দিয়ে দিয়েছে, এই কথাগুলো বোঝা গিয়েছে তামিমের কথায়। তার পরিপ্রেক্ষিতে একজন বিসিবি পরিচালক একটা পোস্ট দিয়েছেন। আমরা যদি সেই ফেসবুক পোস্টের দিকে যাই, সেখানে তামিম ইকবালের কথাটাও পাবো, এবং একই সঙ্গে তিনি যেই কমেন্টসটা করেছেন তামিম ইকবালকে নিয়ে, যেটা বিতর্কের জন্ম দিয়েছে, সেই বিতর্কিত পোস্টে একটা ছোট্ট তিনি কোট ব্যবহার করেছেন, যেটাই আসলে আলোচনার জন্ম দিয়েছে, যেটা হয়তোবা একজন বিসিবি পরিচালক হিসেবে আমার মনে হয় না যে এভাবে আসলে সরাসরি কাউকে নিয়ে সমালোচনা করা উচিত। আমরা পোস্টটা একটু দেখে নেব। নাজমুল ইসলাম, তিনি বিসিবির সদ্য যেই কমিটি, এই কমিটির একজন পরিচালক, তিনি লিখেছেন যে এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ, বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো। এবং নিচে যদি লেখেন তামিম ইকবালের একটা কোট, অ্যারাউন্ড 90 to 99% অফ আওয়ার ফাইন্যান্স কাম ফ্রম দ্য আইসিসি, সো উই হ্যাভ টু মেক ডিসিশনস আফটার কনসিডারিং এভরিথিং। এরপরেই আসলে এই তামিম যে এই কথাটা বলেছেন, এরপরে নাজমুল ইসলাম কথা বলেছেন, এবং তারপরে নাজমুল ইসলাম আরও একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি সেটাকে ডিফেন্ড করেছেন, যে তিনি আগে যেই, অর্থাৎ এই যে কথাটা বলেছেন, এই কথাটাকে তিনি ডিফেন্ড করেছেন যে আগের কথাটা তিনি, সেটার জন্য তিনি অনুতপ্ত নন। এরপরেও আসলে বিতর্ক সৃষ্টি হয়েছে। এখন একজন বিসিবি পরিচালক হিসেবে, আপনি তো বিসিবি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময়, বিভিন্ন ডিপার্টমেন্টে ছিলেন, বিসিবি পরিচালক হিসেবে আপনি কি কাউকে এইভাবে বলতে পারতেন কিনা? একই সঙ্গে তামিম ইকবাল যে বক্তব্যটা দিয়েছেন, সেটার আসলে যুক্তিযুক্ত কতটুকু? আমি বলি, তামিম ইকবাল অনেক কিছু চিন্তা করেই কিন্তু কথাটা বলেছিল। এটার ভিতরে আমরা অন্যায় কিছু দেখছি না, কিন্তু যে কমেন্টসগুলি নাজমুল সাহেব করেছেন, যে কমেন্টসগুলি করেছেন, সেটা কিন্তু বিতর্কের জন্ম দিয়েছে। কারণ আপনারা জানেন যে গত নির্বাচনে এই পরিচালকরা কিভাবে নির্বাচিত হয়ে আসছে, একটি বৈধ প্রক্রিয়ায় কিন্তু তারা নির্বাচিত হয়নি। সুতরাং তারা কিন্তু, তাদের ভিতরে আরও অনেকেই কিন্তু অনেক বেফাস কথা বলেছে, যেটা বিতর্কের সৃষ্টি করেছে। আসলে যদি সঠিকভাবে নির্বাচিত হয়ে আসতো, একটি সঠিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা নির্বাচিত হতো, তাহলে হয়তো অনেক কথাবার্তা অনেক শালীনভাবে বলতো। কিন্তু এই কথাগুলি কিন্তু আরেকটা বিতর্কের জন্ম দিয়েছে। এই ধরনের কথা বলা হয়নি, উচিত হয়নি, একেবারে উচিত হয়নি। এটা আমরা কেউই মানতে পারছি না। কারণ তামিম যেটা বুঝাতে চেয়েছিল যে এখন বর্তমান বিশ্বে, আমি বলবো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া একসময় মোড়ল ছিল ক্রিকেটের, এখন ভারতও মোড়ল হয়েছে, এবং আইসিসি কিন্তু অলমোস্ট, আইসিসিতেও কিন্তু এখন যে সভাপতি বা চেয়ারম্যান, যে উনি কিন্তু ভারতীয়। সব মিলে আসলে ভারতই এখন ডমিনেট করছে ক্রিকেট বিশ্বটাকে, এটা বলাই বাহুল্য। তো সেটা বলেছে যে এটা হতে পারে ভবিষ্যতে আরো সমস্যা হতে পারে, এটা অবশ্যই হতে পারে, সমস্যা করতে পারে অনেক কিছুই, কিন্তু এটা একটু ভালোভাবে হ্যান্ডেল করা দরকার ছিল। এই তামিমের সাথে এই প্রসঙ্গে আপনার কথা হয়েছে কিনা? না, আমার সাথে কথা হয়নি, তবে আমি পত্রপত্রিকায় দেখেছি যে এই ধরনের কথা নিয়ে একেবারে বলা উচিত হয়নি। নাজমুল সাহেব যেটা বলেছে, এটা তার একটা ক্ষমা চাওয়া উচিত আমি মনে করি, এবং ক্রিকেট বোর্ড থেকে একটি সুষ্ঠু সমাধান করা উচিত। আরেকটি জিনিস হলো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধু এখানে, বা বাংলাদেশ সরকার কিন্তু এখানেই বসেনি, তারা কিন্তু আইপিএল সম্প্রচারও কিন্তু বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, তো আমাদের এটা যেটা লেগেছে যে আমাদের পুরা বাংলাদেশের 18 কোটি মানুষের কিন্তু হৃদয়ে আঘাত এনেছে। তবে এই সমস্যাটা সমাধান করার কিন্তু আইসিসি কিন্তু ক্রিকেট বিশ্বের অভিভাবক, তারা কিন্তু সহজেই উদ্যোগ নিয়ে এই সমস্যার সমাধান করতে পারে। আমরা কিন্তু এই যে বিশ্বকাপ আমরা খেলবো না বলছি, এটা বলছি, সেটা কিন্তু না, খেলাটা কিন্তু অন্য জায়গায় হতে পারে, অথবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বা এশিয়ার ভিতরে যে সমস্ত দেশগুলি ক্রিকেট খেলছে এখন বর্তমানে, সবাই মিলে যদি বসে একটি সুষ্ঠু সমাধান করতে পারে, তাহলে কিন্তু ক্রিকেটটার জায়গায় আসলে বাংলাদেশের কি এখন আসলে সমাধান করার কিছু আছে নাকি? এটা আসলে না, বাংলাদেশের হাতে নেই জিনিসটা। বাংলাদেশ এখানে যারা সমস্যার সৃষ্টি করেছে, শুরু করেছে, তাদেরকে উদ্যোগী হতে হবে, অথবা আইসিসির উদ্যোগ গ্রহণ করতে হবে। কারণ আইসিসি এই ক্রিকেট বিশ্বের অভিভাবক, তারা কিন্তু সুষ্ঠুভাবে যদি এটা সমাধান করে, তাহলে এটা সমাধান হতে পারে। আমরা মোস্তাফিজকে নিয়ে যখন কথা হচ্ছিল, একটা বিষয় খুব গুঞ্জন হচ্ছে, এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, সেটা হচ্ছে যে তামিম ইকবালরা যখন বিসিবি একটা স্ট্যান্ড নিয়েছে, বাংলাদেশ একটা স্ট্যান্ড নিয়েছে, সেই সময়টায় এসে তামিম ইকবাল কথা বলছেন। একই সঙ্গে তামিম ইকবালকে নিয়ে যখন মন্তব্য করা হলো, তখন কোয়াবের যারা সদস্য আছেন, সভাপতি আছেন, মিথুন, মেহেদি, মিরাজ, সাইফ হাসানরা ছিলেন সেখানে উপস্থিত, তারা এসে কথা বলেছেন। তবে মোস্তাফিজুর রহমানকে যখন আইপিএল থেকে বহিষ্কার করা হয় বা তাকে বাদ দিয়ে দেওয়া হয় উইদাউট এনি নোটিশ, সেই সময়টা তারা সেভাবে কোনো কথা বলেনি। এটা নিয়ে একটা কথা, এবং এই তারা যে কথা বলেনি সেটার পরিপ্রেক্ষিতে তার বিপরীতে আরেকটা আমি একজনের পোস্টে দেখলাম, যে সেখানে তারা বলা আছে যে কোয়াবের সভাপতি তিনি মোস্তাফিজের সাথে কথা বলেছেন, মোস্তাফিজই এটা ডিনাই করেছে। তবে
তারা কি বিসিবির সাথে আসলে কোনো কথা বলেছেন? কারণ ক্রিকেটারদের স্বার্থ রক্ষার সংগঠন হচ্ছে কোয়াব। আমি জানি আপনি ক্রীড়া সংগঠক হিসেবে কোয়াবে আপনার সেরকম কোনো আসলে ভূমিকা নেই, তবে ক্রিকেটারদের কি এই বিষয়টা নিয়ে বিসিবির সঙ্গে আগে কথা বলা দরকার ছিল কিনা? তাহলে পরবর্তীতে তামিমকে এখন যারা ডিফেন্ড করছেন তাদের জন্য সেটা আরো বেশি যুক্তিযুক্ত হতো। না, ডেফিনেটলি মোস্তাফিজকে যখন এভাবে অপমান করা হয়েছে তখন কিন্তু আমাদের বাংলাদেশের যত ক্রিকেটার আছে স্পেশালি কোয়াবের তরফ থেকে একটি প্রতিবাদ লিপি আসা উচিত ছিল এবং মোস্তাফিজের পাশে থাকা উচিত ছিল। আমার ধারণা সবাই মোস্তাফিজের পাশে আছে, কারণ এমন একটি ঘটনা জন্ম দিয়েছে যেটা মুস্তাফিজের পাশে কিন্তু সারা বাংলাদেশের 18 কোটি মানুষই আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরে আমি বলবো যে এই জিনিসগুলি এইভাবে কাদা ছুড়াছুড়ি করে ক্রিকেটের সৌন্দর্যটাকে নষ্ট করা ঠিক হচ্ছে না। আমরা চাই যে একটা সুষ্ঠু সমাধান এবং ক্রিকেটাররা ক্রিকেটারদের পক্ষে থাকবে এবং ক্রিকেটের ভালোর জন্য কাজ করবে, কথা বলবে, এটাই স্বাভাবিক, ভেরি ন্যাচারাল। মানে খুব সুন্দর একটা বিষয় হতো কিনা যে আমাদের অনেক ক্রিকেটারই তামিম ইকবালের সাথে যখন এই কথাটা বলা, তামিম ইকবালকে যে কথাটা নাজমুল ইসলাম বলেছেন সেটা ব্যক্তিগতভাবে বা ক্রীড়াপ্রেমী হিসেবে আমি নিজেও সাপোর্ট করি না। হয়তো বলার আরো অনেক ওয়ে থাকতে পারতো, সেটা আপনারা অভ্যন্তরীণ বা কনফিডেন্সিয়ালি ডিসকাস করা যেত যে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। হয়তো বা সেই সুসম্পর্কটা তাদের মাঝে নেই। তবে যেটা হয়েছে, তামিম ইকবালকে এই কথাটা বলার পরে আমরা দেখেছি অনেক ন্যাশনাল টিমের ক্রিকেটাররা যারা কিনা পোস্ট দিয়েছেন, কথা বলেছেন, অভ্যন্তরীণ বিষয়টা তো তারা অভ্যন্তরেই সারতে পারতেন পোস্ট না দিয়ে। এই যে ইনভলভ হয়ে যাওয়া, তামিম ইকবালের কোনো ইস্যু হলেই আমরা দেখি যে ন্যাশনাল টিমের ক্রিকেটাররা ইনভলভ হয়ে যান। মুস্তাফিজের সময় বা যখন এরকম করে তাকে সরিয়ে দেওয়া হলো তখন আমরা কেন পোস্ট দেই নাই? মানে এখানে আমাদের এটা অত্যন্ত দুঃখজনক যে মুস্তাফিজের ব্যাপারটা কেন পোস্ট দেয়নি। আমার ধারণা, আমি একটি কথার ভিতরে কিন্তু সবকিছু নিয়ে আসছি। আমি ক্রিকেটে বা খেলাধুলায় রাজনীতিটা আসুক সেটা আমরা কেউই পছন্দ করি না। সুতরাং যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা মুস্তাফিজের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো যে 18 কোটি মানুষই তার পাশে আছে। এর ভিতরে আমাদের এই কোয়াবের জাতীয় দলের খেলোয়াড়রা সবাই আছে। কিন্তু ডেফিনেটলি এটা কেউ সমর্থন করে না যে এইভাবে একজনকে ইনসাল্ট করে বের করে দিবে। আজকে মুস্তাফিজকে বের করে দিয়েছে, আরেকদিন আরেকজনকে বের করে দিবে, এটা ঠিক নয়। এই জিনিসটা অত্যন্ত নিন্দনীয় এবং মানে একটা নিচু কাজের ভিতরে মানে নিকৃষ্ট একটি কাজের ভিতরে এই মুস্তাফিজের ঘটনাটা, এটা আমরা সবাই বলি। এটা থেকে আমরা কিন্তু কেউই এটা সমর্থন করি না যে এইভাবে বের করে দেওয়া, এটা ঠিক হয়নি ভারতের। তবে এই উদ্যোগটা, এই এই সমাধানটা আরো সুন্দরভাবে, এই প্রতিবাদটা আরো সুন্দরভাবে করতে পারতো। যেটা নাজমুল সাহেব করছে, সেটা নাজমুল সাহেব যেটা করেছে সেটাতে অত্যন্ত নিন্দনীয় একটা কাজ করেছে। এটার সাথে ভারতের দালাল বা এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা ঠিক হয়নি। বা ডিপার্টমেন্টের চেয়ারম্যান আসিফ আকবর তিনিও কিন্তু একটা কথা বলেছেন, একটা জায়গায় একটা কমেন্টস করেছেন, সেই কমেন্টসটা আমরা দেখে নিব। এবং সেই কমেন্টসে তিনি একটু জোরালোভাবেই বলেছেন বেশ কিছু কথা। তিনি বলেছেন যে সবার আগে বাংলাদেশ, এটা আমরা সবাই বলছি, এটা আপনি সহ সবাই, পক্ষে বিপক্ষে যারা আছেন সবাই বলছেন। সেই জায়গায় একটা কমেন্টস এসেছিল, সেই কমেন্টসের বিপরীতে আসিফ আকবর যেটা লিখেছেন যে এই সুযোগে একটা দলের চেহারা জাতির সামনে আসুক যারা 15 বছর ফ্যাসিস্টের ছায়াতলে ছিল এবং তাদের মুখোশটা নিজেরাই উন্মোচন হোক, নেপথ্যে যারা খেলছে তারা কট হবে শর্টলি। এই যে কথাগুলো, এটা আসলে আপনার কি মনে হয় যে আপনি তামিম ইকবালের কথা বুঝতে পারলেন, আসিফ আকবরের কথাটা বুঝতে পেরেছেন? না, আমি অবশ্যই বুঝতে পারছি। আসিফ আকবর যেটা বলছে এটা তারা অতি দেশের পক্ষে অতি দরদি হয়ে গেল, এরকম কিন্তু বাংলাদেশের সবাই খুব মুসলিমীয় খুব কম লোকই আছে যে এই ধরনের বিপক্ষে, দেশের বিপক্ষে কাজ করে। তো এটা কেউই না, এর বাইরে কেউ না। তবে যেটা বলেছে সবার মুখোশ উন্মোচিত হবে, এটা ঠিক নয়। আমরা চাই ক্রিকেটের সৌন্দর্যটা ঠিক থাকুক। ভারত যেটা করছে 100% নিন্দনীয় কাজ করেছে এবং আমরা চেয়েছিলাম যে আমাদের এই সমস্যার সমাধানটা আইসিসি থেকে আসবে, উদ্যোগ নিয়ে এটা সমাধান করবে। এটা আমাদের বিকল্প ভেন্যুতে হতে পারে, সুন্দরভাবে খেলতে পারি আমরা। অথবা ইন্ডিয়াতে তো ইন্ডিয়ার সিকিউরিটি ক্লিয়ারেন্স আমাদেরকে দেয়নি, যে সিকিউরিটির জন্য অর্থাৎ আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে বিসিবি যে স্ট্যান্ডটা নিয়েছে সেটা সঠিক ছিল। অবশ্যই সঠিক ছিল, এটা থেকে আমি পিছপা হব না। দর্শক, ক্রিকেটের আস্থা ও বিতর্ক নিয়ে আলোচনা করছিলাম এবং আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু ভাই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন পার্সপেক্টিভ আসলে বিভিন্ন ধরনের মতামত দেই, আমরা আমাদের কর্তব্যের জায়গা থেকে, দায়িত্বের জায়গা থেকে, আপনারা আপনাদের প্যাশনের জায়গা থেকে এবং একই সঙ্গে আপনাদের অভিজ্ঞতা থেকে, এবং সেই অভিজ্ঞতাগুলো এই ধরনের সিচুয়েশন আসলে আপনাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করি। সৈয়দ আশরাফুল হক, যিনি বিসিবির পরিচালক ছিলেন, হয়তোবা আপনাদের সঙ্গেই সাধারণ সম্পাদক ছিলেন, তিনি ইন্ডিয়ান টাইমসে একটা
সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি বেশ কিছু ফ্যাক্টকে তুলে ধরেছেন এবং ডিফাইন করেছেন যে আসলে সমস্যাটা কিভাবে ক্রিয়েট হলো এবং কিভাবে সেই সমস্যাগুলো আসলো। আমরা একটু দেখে নিতে চাই। তিনি বলেছেন, ইনস্টেড অফ মুস্তাফিজুর, হ্যাড ইট বিন লিটন দাস অর সৌম্য সরকার উড দে হ্যাভ ডান দ্য সেম থিং। যদি মানে মুস্তাফিজুর না হয়ে সৌম্য সরকার বা লিটন দাস হতো তাহলে এই বিষয়টা আসতো কিনা, অর্থাৎ ধর্মের দিকে কিন্তু ইঙ্গিতটা করেছেন। এবং তিনি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ইটস হোয়াট হ্যাপেন্স হোয়েন ইম্যাচিউর পলিটিশিয়ানস টেক ওভার, ইউ হ্যাভ ইলেকশনস ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আসাম, সো ইউ প্লে দিস পলিটিক্যাল গেম টু চেঞ্জ দ্য ভোটিং মেশিন বা এক্সেট্রা এক্সেট্রা। সো এই বিষয়গুলো নিয়ে আসার চেষ্টা করেছেন। আমরা আবার দেখতে পাবো যে ইফ দে ক্যান মুভ ইট টু শ্রীলঙ্কা, ইটস এ উইন উইন সিচুয়েশন ফর এভরিবডি, অ্যান্ড ইফ দে ক্যান্ট, আই ডাউট ওয়েদার বাংলাদেশ উইল কাম টু ইন্ডিয়া টু প্লেস দিস। বাংলাদেশ হয়তোবা যাবে না, তবে পলিটিক্যাল ভোটের ইস্যুটাকেই তিনি বেশি বেশি করেছেন। লাস্ট লাইন যেটা বলেছেন, ইউ পুট অ্যান ইন্টারন্যাশনাল ইভেন্ট অফ ওয়ার্ল্ড কাপ স্টেচার ইনটু ডিফিকাল্টি। এটা আপনি যেটা বলছিলেন যে ভারতই আসলে সমস্যাটা ক্রিয়েট করেছে, তিনি সেটার দিকেই আঙুল তুলেছেন। এই যে বিষয়গুলো, আমাদের ক্রিকেটাররা বিষয়গুলোকে কি একটু ভিন্নভাবে দেখছেন কিনা? যেমন অনেক ক্রিকেটাররাই বলছেন, কপ সভাপতি মোহাম্মদ মিঠুন তিনি বলেছেন যে বিশ্বকাপ খেলায় তো আমি কোনো সমস্যা দেখি না। তাহলে কি আসলে কনসার্নের বিষয়টা নাই? আর এখানে তো শুধু দলের নিরাপত্তার ইস্যুটা জড়িত না, এখানে আপনারা হয়তো বা খেলা দেখতে যাবেন, আমরা হয়তো বা খেলাটা কাভার করতে যাব, আরও দর্শক যাবেন, সবার নিরাপত্তার বিষয়টা কিন্তু জড়িত। সবচেয়ে বড় কথা, যেভাবে আসলে আমাদেরকে আউটপ্লে করে দেওয়া হয়েছে সেই বিষয়টা তো আসলে ঠিক নয়। তাহলে আমার কথা হচ্ছে, প্লেয়ারদের জায়গাটা যদি খেলার জায়গাটাই হয় তাহলে প্লেয়াররা এটা নিয়ে কেন মন্তব্য করবেন? আর মন্তব্য যখন করবেন তখন কেন মানে এগেইনস্ট হয়ে যাচ্ছে না, একটু বিপরীত? আপনি দেখেন সৈয়দ আশরাফুল হক যে কথাগুলি বলেছে যে এখন যে ওয়েস্ট বেঙ্গলের যে নির্বাচন হবে, আমি স্পষ্ট কথা একটি বলতে চাই যে এই খেলাধুলাতে রাজনীতি এনে এবং ধর্মকে টেনে এনে এই খেলার ক্রিকেট খেলার যে একটা সৌন্দর্য, সৌন্দর্যটাকে নষ্ট করে দিচ্ছে। এটা মোটেও উচিত হয়নি। এখানে তারা এই গেমটা খেলছে, এখন তাকে বাদ দেওয়ার ফলে হয়তো অনেকে খুশি হয়েছে। আর আরেকটি কথা হলো, এখানে সৌম্য সরকার বা লিটন দাস এরা যদি এই ইয়াতে থাকতো, আইপিএলে থাকতো, সেই ক্ষেত্রে ভারত এটা করতো নাকি? আমি ডেফিনেটলি শিওর এটাতে তারা মুভ করতো না, এই ধরনের সিদ্ধান্ত তারা নিত না। আমি তাও বলছি যে একে খেলাটা একেবারে সেপারেট রাখা উচিত। আমি এটা মানে ভালো কোশ্চেন করেছে উনি যে সৌম্য সরকার বা লিটন দাসকে কি বাদ দিতে পারতো কিনা? অবশ্যই পারতো না, তখন ওরা অন্য বিবেচনা করতো। তো এখানে মুস্তাফিজুর রহমান হওয়াতেই কিন্তু এত সমস্যা হয়ে যাচ্ছে। তবে আমাদের আরো সতর্ক হতে হবে, ক্রিকেট কূটনীতিতে আমাদের আরো দক্ষতার সহিত এগুলি মোকাবেলা করতে হবে। কারণ বাংলাদেশের ক্রিকেটটা কিন্তু এখনো কিন্তু লার্নিং স্টেজে আছে। আমি বলবো যে আমরা এখনই ডমিনেট করছি এরকম না, তবে বাংলাদেশের ক্রিকেটটা অনেক দেশের চেয়ে বাংলাদেশের ক্রিকেট মানে খেলার ভ্যালু অনেক বেশি। কিন্তু বিসিবির সাবেক প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন মাঝে মধ্যে বলতেন যে আমরা পরের টুর্নামেন্টের জন্য খেলবো, মানে ওরকমই লার্নিং। না, আমি ওটা বলছি না, কারণ হলো ক্রিকেটে শেখার শেষ নেই। সচিন তেন্ডুলকর যখন টেস্ট ক্রিকেটে 10,000 রান করেছে তখনও তার একটা কমেন্টস ছিল যে আমি এখনো শিখছি। সুতরাং আমি ওটা থেকে বলছি, বাংলাদেশ এখনো তো টেস্ট ক্রিকেটে ওইভাবে ডমিনেট করতে পারে না। হঠাৎ টেস্ট ম্যাচে আমরা জয়লাভ করি, কিন্তু এটার যখন ধারাবাহিকতা আসবে তখন আমরা বলবো যে আমরা ক্রিকেটে এগিয়েছি অনেক। এটা দিয়ে কিন্তু মেজার করে, আমি ওটা মিন করেছি। আর একই সঙ্গে আমাদের অনেক কাউন্সিলররা বা ক্রীড়া সংগঠকরা যারা নির্বাচনটাকে বয়কট করেছেন, তাদের সাথে বিসিবি একটা বিপরীত বা মতানৈক্যর একটা দর্শন বা নীতি আমরা দেখি। আপনার কাছে তামিম ইকবাল যে কথাটা বলেছিল, 90 to 99% রেভিনিউ আসে হচ্ছে আইসিসি থেকে। আপনার কাছ থেকে জানতে চাই, আইসিসি ছাড়া কি আসলে অন্য কোনো উৎস নেই? যে কথাটা বলছিলাম না, তামিম ইকবাল যে কোটটা করেছেন বা যেটা বলেছেন সেটা আসলে সত্যতা কতটুকু? না, এটা আইসিসি থেকে অনেক টাকা আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে ক্রিকেট বোর্ডের আয়ের উৎস আরও অনেক আছে, যেটা মানে বিভিন্ন খাত থেকে, মানে অ্যাড থেকে আসে, তারপরে আপনার বিভিন্ন টুর্নামেন্টগুলি বাংলাদেশে যেগুলি হয় সেখান থেকে আসে। তো আইসিসি থেকে উল্লেখযোগ্য টাকাটা আসে। এটা জাস্ট একটা বোঝানোর জন্য বলেছে যে আইসিসি টাকার উপরেই কিন্তু ক্রিকেট বোর্ড চলে। এটা সত্য, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আরও একটা গুঞ্জন আছে যে জনগণের ট্যাক্সের টাকায় ক্রিকেটাররা বেতন পান, এটার সত্যতা কতটুকু? একেবারে মানে একটা বাজে কথা বলেছে। এগুলি নিয়ে মানে অতি বাড়াবাড়ি কথা। আমি যেটা বলি যে জনগণের না, সব বাংলাদেশের যারা পেরোলে আছে, সরকারি কর্মকর্তা কর্মচারী, তারা এটা বলতে পারে তাদের ওটা, কিন্তু ক্রিকেট বোর্ডে যেটা ক্রিকেট বোর্ডের আয় থেকে কিন্তু এটা
তাদের বেতনগুলি দেওয়া হয়, এটা নিয়ে কোনো বিতর্ক নেই, এটা সত্য কথা। তবে আমি সর্বশেষ কিছু কথা বলবো যে এই ক্রিকেটে যে জিনিসটাকে নিয়ে এত ঘোলাটে হয়েছে পরিবেশ, সেই ঘটনাটা বাংলাদেশে একটি ঘটনা ঘটেছিল কিছুদিন আগে, আপনি দেখেছেন দীপু নামে বা এরকম নামে একজনকে হয়তো হত্যা করা হয়েছে, সে হিন্দু ছিল। কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু ইন্ডিয়াতে অহরহ হয়ে থাকে, সেটার ব্যাপারে কিন্তু কেউ কোনো মানে কথা বলে না, খুব এটা উদ্বেগ না। তবে এই ঘটনাটা নিয়ে এত বাড়াবাড়ি করা উচিত হয়নি। আমরা চাই ক্রিকেটটা, খেলাধুলাটা রাজনীতিমুক্ত এবং ধর্মের বাইরে থাকুক। ধর্ম নিয়ে এটা কোনো ইস্যু না। সারা বাংলাদেশ কেন, সারা পৃথিবীতে কিন্তু এই রাজনীতির ঊর্ধ্বে থেকেই খেলাধুলা পরিচালিত হয়ে থাকে। অসংখ্য ধন্যবাদ রফিকুল ইসলাম বাবু ভাই আমাদের সাথে থাকার জন্য। এবং আমরা চাই যে পৃথিবীটা আসলে স্পোর্টসের হোক এবং শান্তি ফিরে আসুক, ধর্ম নিয়ে সেখানে কোনো ধরনের কোনো ঝই ঝগড়া না হোক, রাজনীতি নিয়ে বাড়াবাড়ি, সেটাই আসলে প্রত্যাশিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা বেশ কয়েকটা বিষয় নিয়ে কথা বলছিলাম, তবে এর মাঝে একটা লম্বা বিরতি নিতে হয়েছে, এই জন্য অবশ্যই দুঃখিত। যে বিষয়গুলো নিয়ে আমরা আসলে কথা বলছি, যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে খেলতে যাবে কি যাবে না, বাংলাদেশের অভ্যন্তরীণ বেশ কিছু ইস্যু নিয়ে তামিম ইকবাল এবং বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম তার যে কথোপকথন বা বিতর্কের জন্ম দিয়েছে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি। তবে ক্রিকেট থেকে কেন জানি না আমরা অনেক দূরে সরে যাই প্রতিবারই। এবং গতকাল প্রেস কনফারেন্সে নাজমুল হোসেন শান্ত একটা কথা বলেছিলেন যে প্রতিবার বিশ্বকাপ আসে আর নতুন নতুন ইস্যুস তৈরি হয়, মেন্টালি আসলে একটা ডিস্ট্রাকশন তৈরি হয় ক্রিকেটের সাথে ক্রিকেটারদের। সেই জায়গাগুলো আসলে কিভাবে সমাধান করা যায় সেগুলোর জন্য অবশ্যই বিসিবির যারা নেতৃবর্গ রয়েছেন তাদের দৃষ্টিপাত করতে চাই। একই সঙ্গে ক্রিকেট নিয়ে একটু কথা বলতে চাই, কারণ রিশাদ হোসেন বিগ ব্যাশে গিয়ে এত দারুণ খেলছেন। 6 ম্যাচে তিনি 8 ম্যাচে ইনফ্যাক্ট 11টি উইকেট লাভ করেছেন এবং প্রায় ম্যাচেই তিনি দলের জয়ে ইম্প্যাক্ট রাখছেন। এটা আসলে অনেক বড় ব্যাপার। এবং বিগ ব্যাশে গিয়ে সাকিব আল হাসান ছাড়া সেভাবে তো আসলে কেউ নিজের আলোটা নিজের দিকে নিয়ে আসতে পারেননি। সেই বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলা প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে কথা হবে। তবে আজকে সময় স্বল্পতার কারণে বিদায় নিতে হচ্ছে। দর্শক সবাই এতক্ষণ আমাদের সঙ্গে যারা ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থাকবেন আগামী আসরেও, অবশ্যই দেখা হবে। আল্লাহ হাফেজ।